আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের তোমাদের জীববিজ্ঞান প্রশ্ন এনালাইসিস দেওয়ার পরে তোমরা এই রসায়নটার জন্য অনেক বেশি রিকোয়েস্ট করছো। তো তোমাদের অনেকের আসলে রিকোয়েস্টেড ভিডিও এটা। তো আশা করি তোমাদের অপেক্ষার পর্ব শেষ হতে যাচ্ছে। তো আমরা এই ভিডিওতে রসায়ন পার্টটা নিয়ে আলোচনা করব। তো যারা এখনো জীববিজ্ঞান পার্টটা দেখো নাই, আমরা চ্যানেলের আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্স, কমেন্ট বক্স অথবা আমাদের পেজ থেকে যারা দেখতেছো কমেন্ট বক্সে আমরা দিয়ে দিচ্ছি। তো কমেন্ট বক্স থেকে তুমি অবশ্যই জীববিজ্ঞান পার্টটা দেখে নাও। তো এখানে আমরা রসায়ন পার্টটা আজকে বিগত 4 বছর অ্যানালাইসিস করব এবং তোমাদের বলে দিব যে তোমাদের আসলে কি কি পড়া দরকার। ঠিক আছে? তো এখানে আমাদের রসায়নের সাজেশন পার্টটা, এই সাজেশন পার্টটাও তোমাদের এখানে জানাই দেব কোন বই ফলো করবা, কোথা থেকে পড়বা, সবকিছু এভরিথিং, ইচ এন্ড এভরিথিং। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। রসায়ন পার্টটা কিন্তু রসায়ন প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকে, কোথা থেকে আসে জানাটা তোমার জন্য অনেক বেশি জরুরি। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই বা পেজে যারা দেখতেছো, পেজ যারা ফলো করে নাই অবশ্যই ফলো করে রাখো পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। বাংলা, ইংরেজি সবকিছু অ্যানালাইসিস তুমি কিন্তু পেয়ে যাবে আমাদের চ্যানেলটাতে। ঠিক আছে? চলো আমরা প্রথমে দেখবো রসায়ন প্রথম পত্র। তো রসায়ন প্রথম পত্র, আমরা রসায়নটা দুইটা সেট নিয়ে এখানে কথা বলবো, অর্থাৎ 24-25 দুইটা সেট, 23-24 দুইটা সেট করে প্রশ্ন কম্পেয়ার করে যেন তোমার ধারণা দেবো যে প্রত্যেকটা শিফটের প্রায় সেম টাইপের প্রশ্নগুলাই, কাছাকাছি টাইপের প্রশ্নগুলাই আসে। তো প্রথম পত্র থেকে আমরা যদি দেখি, তো দেখো আমাদের যে চ্যাপ্টার বিশ্লেষণ আমরা যদি দেখি, এখানে আমাদের গুণগত রসায়নটা যদি আমরা 24-25 সেশনে দুইটা সেটের প্রশ্ন দেখি, সেট 12 এবং 13, এখানে দেখো দুইটা শিফটে আমাদের তিনটা করে প্রশ্ন আসছে। 23-24 সেশনে আমরা যদি দেখি, তো আমাদের সেট কে তে দুইটা আসছিল, সেট পি তে 4টা আসছিল। এখন যদি কোনোভাবে এক্সচেঞ্জ হয়, যখন মনে করো এই যে দুইটা সেটের মধ্যে প্রশ্ন দেখো একটা সালে আসছে, 23-24 সেশনে আসছে, বা দুইটা শিফটের মধ্যে প্রশ্ন প্যাটার্নটা ভিন্ন, যখনই সংখ্যা কমে যাবে তখন অন্য একটা চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসবে, অন্য একটা চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসবে। কিন্তু প্রশ্ন যে চ্যাপ্টারগুলো থেকে করা হয়েছে, এই চ্যাপ্টারগুলো থেকেই করা হবে। হয়তো প্রশ্ন এদিক সেদিক হইতে পারে সংখ্যাটা, ঠিক আছে, বাট চ্যাপ্টারটা প্রায় সেমই থাকে। তো এখানে দেখো 23-24 সেট কেতে দুইটা আসছে, সেট পেতে তোমাদের এখানে 4টা প্রশ্ন আসছে। 22-23 আমরা যদি দেখি, সেট ও তে আসছিল দুইটা এবং সেট ইউ তে আসছিল তিনটা। আর 21-22 সেশনে সেট এইচ এ আসছে তিনটা এবং সেট জি তে আসছে তিনটা। তার মানে গুণগত রসায়ন থেকে তোমাদের তিনটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এবার গুণগত রসায়ন থেকে কই থেকে ভাবে প্রশ্ন আসে? গুণগত রসায়ন থেকে তোমাদের যে বর্ণালী পার্টটা আছে, বর্ণালীর যে উদাহরণ, এখান থেকে প্রশ্ন আসবে এবং তারপরে শনাক্তকরণ, ঠিক আছে, শনাক্তকরণ এই পার্টটা থেকে প্রশ্ন আসবে। তারপর ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস থেকে বেশি বেশি প্রশ্ন আসে। কি কি বললাম? ইলেকট্রন বিন্যাসটা দেখবা, আমাদের যে কোয়ান্টাম সংখ্যার সেট কোনটাকে নির্দেশ করে এবং বেসিক কনসেপ্ট সহ জানতে হবে। শনাক্তকরণ যে বিক্রিয়াগুলো আছে সেগুলো ভালো মতো দেখবা, ঠিক আছে। এরপরে আমাদের যে বর্ণালীর ব্যবহারগুলা এবং তরঙ্গ দৈর্ঘ্য থেকে প্রশ্ন দিবে, ঠিক আছে। বর্ণালীর যে তরঙ্গ দৈর্ঘ্য, ক্রমগুলা কোন কাজে কি ব্যবহার করা, ইভি রশ্মির যে ক্রমগুলা দেখবে, অনেকগুলা ক্রম দেওয়া আছে, কোনটা কোন কাজের জন্য ব্যবহার করা, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে দিয়ে থাকে। তো অবশ্যই গুণগত রসায়ন এইভাবে পড়ার চেষ্টা করবা। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো 24-25 সেশন আমাদের কিন্তু 4টা করে প্রশ্ন আসছে, প্রত্যেকটা শিফটে বলা যায় সেট 12 সেট 13 দুইটাতেই কিন্তু 4টা করে প্রশ্ন আসছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে। পরবর্তী দেখো 2023-24 সেশনে আমাদের সেট কে তে আসছিল দুইটা এবং সেট পি তে আসছিল দুইটা। 22-23 সেশনে আমাদের সেট ও তে আসছিল দুইটা এবং সেট ইউ তে আসছিল দুইটা। আবার 21-22 সেশনে তোমাদের সেট এইচ এ আসছে 4টা এবং সেট জি তে আসছে দুইটা। তার মানে আমরা এখান থেকে সর্বোচ্চ 4টা প্রশ্ন পেতে পারি, সর্বোচ্চ 4টা প্রশ্ন পেতে পারি। তো মৌলের পর্যায়বৃত্ত থেকে ধর্ম থেকে কি কি প্রশ্ন আসে? তো তুমি এখান থেকে প্রথম যে পার্টটা দেখবে সেটা হচ্ছে সংকরায়ন। সংকরায়নের উদাহরণ, সংকরায়নের আকৃতি, বন্ধন কোণ, যতগুলো টপিক আছে সেগুলো এখান থেকে দেখবা। এরপরে তোমার লাগবে হচ্ছে বিভিন্ন পর্যায়ের যে মৌলের যে বৈশিষ্ট্য, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন গ্রুপের, ঠিক আছে, বিভিন্ন গ্রুপের মৌলের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। এবং এখান থেকে বিভিন্ন সংকেত থেকে প্রত্যেক বছর তুমি প্রশ্ন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে বিশেষ কিছু সংকেত দেওয়া আছে, বিভিন্ন পর্বের আকৃতির সংকেত বা যে সকল সংকেতগুলো আছে, যৌগের সংকেতগুলো আছে, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর এখানে অক্সি অ্যাসিড তুমি পাবা, অক্সি অ্যাসিডের উদাহরণ, ক্ষারের উদাহরণ, এই ধরনের উদাহরণ টাইপের প্রশ্নগুলোতে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো তুমি প্রশ্ন ব্যাংকটা অবশ্যই ভালো করে বিশ্লেষণ করে ওই টপিকগুলো বই থেকে ভালো করে পড়ে নেবা। রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা আমাদের যাবে ডি এর জন্য গুরুত্বপূর্ণ এবং এখানে দেখো প্রশ্নগুলো আসছে কি, এখানে প্রায় 24 সেশনে 24-25-এ সেট 12তে 3টা প্রশ্ন আসছিল, সেট 13তে তোমাদের 2টা প্রশ্ন আসছে। 2023-24 সেশনে আমরা যদি দেখি, তো এখানে সেট কে তে আসছিল 2টা প্রশ্ন এবং সেট পি তে আসছে 2টা প্রশ্ন। 22-23 সেশনে যদি আমরা দেখি, তো এখানে আসছে 2টা প্রশ্ন সেট 1 এ এবং সেট 2 তে আমরা দেখতে পাচ্ছি 3টা প্রশ্ন। এবং 21-22 এর সবচেয়ে বেশি প্রশ্ন আসছিল রাসায়নিক পরিবর্তন থেকে, সেখানে প্রায় 5টা করে প্রশ্ন তোমার এখানে আসে। তো এখান থেকে কি টাইপের প্রশ্নগুলো আসতে পারে? রাসায়নিক পরিবর্তন থেকে তোমাদের সাম্যাবস্থা, ঠিক আছে, সাম্যাবস্থা এখান থেকে প্রশ্ন আসবে। বিক্রিয়ার হার সংক্রান্ত। এরপরে
তোমরা জানো এখানে কেপি কেসির কিছু জিনিসপাতি আছে। তো কেপি কেসির যে সূত্রগুলা এবং হচ্ছে বিক্রিয়া থেকে কেপি নির্ণয়ের সূত্র বা হচ্ছে কেসি নির্ণয়ের সূত্র এগুলো তোমাকে দিবে। অথবা ওই যে লাশ হাতে লেয়ারের নীতি, একটা বিক্রিয়া দেওয়া থাকলো, ওই বিক্রিয়ার উপরে লাশ হাতে লেয়ারের নীতি কিভাবে কাজ করবে, চাপ দিলে উৎপাদ বাড়বে নাকি তাপ দিলে উৎপাদ বাড়বে, এই ধরনের প্রশ্নগুলো তোমাকে দেয়। ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখবা। আর এখান থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পিএইচ নির্ণয় করা। পিএইচ নির্ণয় করা প্রায় প্রতি বছরই চলে আসে, একবার না একবার, হয় এই বছর আসেন তার পরের বছর আসছে। এভাবে কিন্তু পিএইচ নির্ণয়টা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, অবশ্যই ভালো করে পড়বা। তারপরে এই যে পানির কে ডাব্লিউ থেকে প্রশ্ন আসে, কে ডাব্লিউ এর মান বা কে ডাব্লিউ কিসের উপর নির্ভর করে, কে ডাব্লিউ দ্বারা কি বোঝায়, এই ধরনের প্রশ্নগুলো রাসায়নিক পরিবর্তন থেকে এসে থাকে। তো অবশ্যই এই পার্টগুলো খুব ভালো মতো পড়ার চেষ্টা করবা। তো এখানে প্রত্যেকটা টপিকের অ্যানালাইসিস কিন্তু আমাদের জাবি ডিমিট এক্সাম ব্যাচে পাবা। এবং আমরা আগামী 15 তারিখ থেকে একটা সিরিজ শুরু করব এই এক্সাম ব্যাচে। সেখানে হচ্ছে আমরা এই অধ্যায়ের যে সকল ইম্পর্টেন্ট টপিক যেগুলো অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আসে না, শুধু জাবি ডিতে আসে, সেই সকল টপিকগুলো অ্যানালাইসিস করে তোমাদের এক্সাম ব্যাচে দিব। তো এক্সাম ব্যাচটাতে সকল অধ্যায়ের এক্সামগুলো অলরেডি আমাদের ওয়েবসাইটে সুন্দর মতো সাজানো আছে। তো তুমি ভর্তি হওয়া মাত্রই কিন্তু এক্সামগুলো দিতে পারবা। আর জাবি ডি ইউনিটে তুমি যদি ভালো করতে চাও, এক্সাম তোমাকে মাস্ট দিতে হবে। কারণ এক্সাম না দিয়ে, প্রশ্ন প্যাটার্ন না বুঝে তুমি পরীক্ষার হলে গেলে তীব্র লেভেলে ধরা খাবা। কারণ এখানকার প্রশ্ন অন্য সকল ভার্সিটি থেকে যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং যথেষ্ট ভিন্নভাবে এসে থাকে। তো অবশ্যই প্রশ্ন প্যাটার্ন বুঝতে হলে তোমাকে এক্সামগুলো দিতে হবে, টাইমটা ম্যানেজ করা শিখতে হবে। কর্মমুখী রসায়ন কিন্তু অন্যান্য বিষয়ে দেখো, কর্মমুখী রসায়ন থেকে খুব বেশি প্রশ্ন আসে দেখা যায় না, বাট জাবি ডিতে প্রত্যেক বছর মিনিমাম 2টা প্রশ্ন আসেই। ঠিক আছে, তাহলে কর্মমুখী রসায়ন দেখো 24-25 3টা প্রশ্ন আসছে সেট 1-এ, এবং আমরা যদি সেট 13-তে দেখি সেখানে আমাদের কিন্তু 3টা প্রশ্ন আসে। দেখছো খুবই গুরুত্বপূর্ণ। রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলো দেখো 23-24-এও 3টা করে আসছে, তারপর 22-23-এ 2টা একটা করে আসছে, 21-22-এ একটা করে আসছে। বাট আমরা রিসেন্ট 3 বছর যদি দেখি, দেখো 3টা করে মিনিমাম প্রশ্ন এখানে আসছে। তার মানে কমসে কম তো তুমি 2টা প্রশ্ন এখানে পাবা। তো এখান থেকে কি আসছে, এখান থেকে প্রিজারভেটিভস এর উদাহরণ, অন্যান্য যে সকল প্রশ্নগুলো আছে প্রিজারভেটিভ গুলাই বেশি আসে, প্রিজারভেটিভ আসলে দেখা যায় এবার কোনটাতে পিএইচ, এই যে সাইট্রিক অ্যাসিডের কোনটার পিএইচ কত, ভিনেগারের কি কি আছে, এই ধরনের প্রশ্নগুলো, বেসিক প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসে। তো এই কর্মমুখী রসায়নটা কোশ্চেন ব্যাংকটা তুমি ভালো করে অ্যানালাইসিস করবা এবং অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবা। ঠিক আছে, অনুশীলনের প্রশ্নগুলো সলভ করলে দেখবা যে কর্মমুখী রসায়ন থেকে তুমি একটা ভালো মার্ক এনশিওর করতে পারবা। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার থেকে তোমার শুধুমাত্র 22-23 সেশনে 2টা করে প্রশ্ন আসছে। ঠিক আছে, আর বাকিগুলোতে প্রশ্ন আছে। তোমরা এটাও কি করবা, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারটা অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবা। ঠিক আছে, অনুশীলনী প্রশ্ন সলভ করলে মোটামুটি এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পাবা। ঠিক আছে, আমরা কিন্তু ভিডিওর শেষে তোমাদের জানাই দিব আসলে কোন বইগুলো তোমরা ফলো করবা, তো অবশ্যই সম্পূর্ণটা দেখবা। এবার আসলে আমরা দ্বিতীয় পত্র নিয়ে আসি। তো দ্বিতীয় পত্র থেকে আমরা যদি দেখি, আমাদের পরিবেশ রসায়ন থেকে 2024-25 সেশনে তোমাদের সেট 12-তে আসছিল 3টা প্রশ্ন এবং সেট 13-তে আসছে 3টা প্রশ্ন। প্রত্যেকটা সেটের প্রশ্ন প্রায় কাছাকাছি সেম থাকে। 23-24 সেশনে যদি দেখি, এখানে সেট কে তে আসছে 2টা প্রশ্ন, সেট পি তে আসছে 2টা প্রশ্ন। 22-23 সেশনে তোমাদের সেট ও তে আসছে 3টা প্রশ্ন, সেট ইউ তে আসছে 3টা প্রশ্ন। 21-22 সেশনে দেখো সেট এইচ এ আসে 3টা এবং সেট জি তে আসে 4টা প্রশ্ন। তার মানে তুমি পরিবেশ রসায়নটা যদি খুব ভালো করে পড়ো, এখান থেকে 2-3টা প্রশ্ন তুমি কম পেয়ে যাবা। আর এখান থেকে 2 ধরনের প্রশ্নই আসে, এখান থেকে তুমি ম্যাথমেটিক্যাল পার্টও পাবা এবং থিওরি প্রশ্নগুলো পাবা। তো ম্যাথমেটিক্যাল পার্টগুলো কি, যে আমাদের গ্যাসের যে সূত্রগুলো আছে না, গ্যাসের সূত্র, তো গ্যাসের সূত্র থেকে তোমার গাণিতিক সমস্যা আসে, চাপ নির্ণয়, আয়তন নির্ণয়, মোল ভগ্নাংশ নির্ণয়। ঠিক আছে, মোল ভগ্নাংশ কিন্তু অন্য সকল বিশ্ববিদ্যালয়ে আসে দেখা যায় না, বাট পরিবেশ রসায়ন থেকে তোমাদের এই যে জাবি ডি ইউনিটে মোল ভগ্নাংশের ম্যাথগুলো তোমাদের এখানে কিন্তু দিয়ে দেয়। এছাড়া গ্যাসের যে ঘনত্ব নির্ণয়ের প্রশ্নগুলা, এগুলোও কিন্তু এখান থেকে দিয়ে দেয়। ঠিক আছে, এরপর আমাদের যে বিওডি, ঠিক আছে, বিওডি, সিওডি, তারপর ডিও এর মানগুলা থেকে প্রশ্ন আসে। এবং এটা থেকে এখান থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বায়ুমণ্ডল। ওই যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে না, তো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, এখান থেকে কিন্তু পরিবেশ রসায়নে প্রশ্ন আসে দেখা যায়। তো যে সকল টপিকগুলো বললাম, এই টপিকগুলো থেকে তুমি এই বছরের প্রশ্ন পাবা, মানে প্রশ্ন আসলে এই টপিকগুলো থেকে আসবে। তো এই যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, এই টপিকগুলোর পিডিএফ গুলো তুমি কিন্তু আমাদের এক্সাম ব্যাচটাতে ওয়েবসাইটে সুন্দর মতো সাজানো পেয়ে যাবা। ঠিক আছে, ওয়েবসাইটে সুন্দর সাজানো পেয়ে যাও। তো আমি বারবার এটাই বলছি কেন, কারণ এই এক্সাম ব্যাচটার ফিটা কিন্তু খুবই কম, মাত্র 250 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবা। তো 250 টাকা দিয়ে ভর্তি হয়ে তুমি অধ্যায়ভিত্তিক এক্সাম পাচ্ছ, অনুশীলনের এক্সাম পাচ্ছ, সবগুলা পাবা। আবার এই ওয়েবসাইটে কিন্তু আমাদের টপিক অ্যানালাইসিস পিডিএফ গুলো পাচ্ছ, আইকিউ ক্লাসও পাচ্ছ। তো তোমাদের জাবি ডি এর জন্য কমপ্লিট একটা প্যাকেজ হতে যাচ্ছে কিন্তু এখানে। আইকিউ ক্লাসটাও তুমি পাচ্ছ, আইকিউ এক্সাম পাচ্ছ। ঠিক আছে, ইংলিশের উপর আমরা 20টা টপিকের এক্সাম দিয়ে রাখছি। ঠিক আছে, যারা সিরিয়াস আছো তারা এটা নিতে পারো, বারবার এটাই তোমাদের বলার চেষ্টা করতেছি, এটা তোমাদের অনেক বেশি হেল্প করবে। জৈব রসায়নটা, এটা আসলে বাদ দেওয়ার কোনো অবস্থা নেই। জৈব রসায়ন বাদ দেওয়া মানে ম্যাক্সিমাম একটা প্রশ্ন তুমি হাতছাড়া করো। দেখো জৈব রসায়ন থেকে আমাদের সর্বোচ্চ প্রশ্ন আসছিল, দেখো 23-24 জন্য 8টা প্রশ্ন আসছে এবং সর্বনিম্ন প্রশ্ন আসছে 3টা। মানে সর্বনিম্ন তোমার 3টা আসবেই, আর সর্বোচ্চ কিন্তু 8টাও তোমাদের চলে আসতে পারে।
দেখো 24-25 সেশনে জৈব রসায়ন থেকে তোমাদের 4টা প্রশ্ন আসছে। জৈব রসায়ন থেকে তোমার কার্যকরীমূলক, বিক্রিয়ার নামকরণ, নামধারী বিক্রিয়া, কিছু সিলেক্টেড টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে। এবং জৈব রসায়ন বা জৈব রসায়ন যে ব্যবহারগুলা আমরা দৈনন্দিন জীবনে যে সকল জিনিসপাতি ব্যবহার করি সেখানে জৈব রসায়ন কি কি থাকে এই ধরনের ব্যবহারিক প্রশ্নগুলো আসে। ঠিক আছে, ডেটল, গ্লিসারিন, এই যে ব্যবহারিক যে বিষয়গুলো, পলিথিন, এইগুলোর মধ্যে পলিমার, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের জৈব রসায়ন থেকে আসে। 24% 4টা করে আসছে, প্রত্যেকটা শিফটেই 4টা করে আসছিল প্রায়। আমরা 23-24 দেখি সেট কে তে তোমাদের 8টা প্রশ্ন ছিল, সেট পি তে আবার 5টা। তো এখানে অন্য চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছিল, এই জন্য জৈব রসায়ন থেকে একটু সেট পি তে উল্টাই দিছে। সেট 22-23 সেশনে আমরা দেখি সেট ও তে আসছিল 4টা প্রশ্ন, সেট ইউ তে আসছে 4টা প্রশ্ন। 21-22 সেশন দেখো সেট এইচ এ 3টা প্রশ্ন, সেট এইচ এ জি তে 4টা, মানে 4টা প্রশ্ন আসেই, 4টা প্রশ্ন মিনিমাম। জৈব রসায়নটা ভালো করে পড়ো, জাস্ট কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো, করে মেন বইটা পড়ো, যে টপিকগুলো আছে ওগুলা পড়লেই তুমি কভার করে ফেলতে পারবা। ঠিক আছে, পরিমাণগত রসায়ন থেকে তুমি এখানে গাণিতিক প্রশ্ন পাবা। ঠিক আছে, গাণিতিক প্রশ্ন পাবা এবং থিওরি থেকে প্রশ্ন আসবে হচ্ছে জারণ সংখ্যা রিলেটেড। ঠিক আছে, জারণ সংখ্যা, কোনটা জারক কোনটা বিজারক, এই টাইপের প্রশ্ন। আর ম্যাথ পাবা। ঠিক আছে, ম্যাথ কি কি আসতে পারে, ঘনমাত্রা নির্ণয় করো, আয়তন নির্ণয় করো, আরেকটা জিনিস টাইটেশনের যে টাইটেশন থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, টাইটেশন। এই কটা টপিক ভালো করে পড়লেই পরিমাণগত রসায়নটা তুমি করে ফেলতে পারবা। দেখো 24-25 সেশনে তোমাদের সেট 12-তে 4টা প্রশ্ন আসছে, সেট 13-তে 3টা প্রশ্ন, অর্থাৎ 2টা সেটে আর কি 4টা 3টা করে আসছে। পরবর্তীতে 2023-24 সেশনে তোমাদের সেট কে তে আসছিল 3টা প্রশ্ন, সেট পি তে আসছিল 3টা প্রশ্ন। আমরা যদি 22-23 সেশনে দেখি তো এখানে তোমাদের সেট ও তে আসছে 4টা প্রশ্ন এবং সেট ইউ তে আসছে 2টা প্রশ্ন। 21-22 সেশনে তোমাদের 3টা প্রশ্ন, 3টা প্রশ্ন। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বনিম্ন প্রশ্ন আসে হচ্ছে 2টা এবং সর্বোচ্চ প্রশ্ন আসে হচ্ছে 4টা। তার মানে এখানে তুমি অবশ্যই মাঝামাঝি যদি ধরি 3টা প্রশ্ন মাস্ট তুমি পাবা। ঠিক আছে, তার মানে আমাদের চ্যাপ্টারগুলো কিন্তু ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রশ্ন আসে এখানে করা 24টা প্রশ্ন আছে, 24টা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে করার মতো থাকে। এবার আসো তুমি যদি বলো যে ভাই আমি স্কিপ করতে চাই, তো স্কিপ তুমি কি করতে পারো, তড়িৎ রসায়নটা স্কিপ করতে পারো, কারণ এখানে দুইটা করে প্রশ্ন আসে। যদি স্কিপই করতে চাও, কারণ বাকিগুলো থেকে বেশি প্রশ্ন আসছে, তো তুমি চাইলে এটা স্কিপ করতে পারো দ্বিতীয় পদ থেকে। আর প্রথম পদ থেকে স্কিপ করার মতন কিছু নেই, কারণ প্রথম পদ থেকে ম্যাক্সিমাম প্রশ্ন প্রথম পদ থেকে এসে থাকে। তো প্রথম পত্রের শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে তুমি সবগুলাই তোমাকে ভালো করে পড়তে হবে। শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো, এনাফ। ঠিক আছে, তুমি চাইলে এখানে অর্থনৈতিক রসায়ন এটা তুমি বাদ দিতে পারো, এখান থেকে তুমি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার বাদ দিতে পারো, বাট এই তড়িৎ রসায়ন বাদ দিতে পারো। বাট প্রত্যেকটা অধ্যায় তোমার জন্য এখানে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বাট যেগুলো থেকে বেশি প্রশ্ন আসে এগুলো একটু ভালো ইম্পর্টেন্স দিবা আর কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে ওইগুলো ভালো করে পড়বা। এবং তড়িৎ রসায়ন থেকে আমাদের 24-25 সেট 12-তে আসে নাই, বাট সেট 13-তে 2টা প্রশ্ন, সেট 23-24 জন্য প্রত্যেকটা শিফটে প্রায় 2টা করে প্রশ্ন ছিল, সেট 22-23-এ তোমাদের 2টা করে প্রশ্ন ছিল, মানে এখান থেকে 2টা প্রশ্ন আসে, এখান থেকে 2টা প্রশ্ন তুমি পাবা। সর্বনিম্ন 1টা থেকে 2টা প্রশ্ন মাস্ট এখান থেকে আসবে তড়িৎ রসায়ন থেকে। তড়িৎ রসায়ন থেকে কিভাবে প্রশ্ন আসে, আমাদের যে বিভিন্ন প্রকার যে স্টোরেজ গুলো আছে, লেড স্টোরেজ, ব্যাটারি, আমাদের যে গ্যালভানিক কোষ, এখান থেকে ইএমএফ রিলেটেড প্রশ্নগুলো আসে, আবার কোন ধাতু কাকে মুক্ত করবে কার আগে, সক্রিয়তা সিরিজ যেটা আছে, সক্রিয়তা সিরিজ। ঠিক আছে, সক্রিয়তা সিরিজ থেকে প্রশ্ন আসে এবং বিভিন্ন স্টোরেজের কিছু ইম্পর্টেন্ট তথ্যগুলো, যেমন অ্যানোডে কি বিক্রিয়া হতে পারে বা অ্যানোডে কি ব্যবহার করা হয়, ক্যাথোডে কি ব্যবহার করা হয়, ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে, এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো তোমার তড়িৎ রসায়ন থেকে প্রশ্ন আসবে। তো এগুলো একটু ভালো করে পড়লেই মোটামুটি তোমার কভার হয়ে যাবে। তো আমরা কিন্তু সালভিত্তিক অ্যানালাইসিস প্লাস টপিকগুলো বলে দিলাম। এবার আসো আমাদের এক্সামে কি কি ভাবে দেখো, আমাদের বায়োলজি ফার্স্ট পেপারের সবগুলো এক্সাম ফুল সিলেবাস তোমাদের এখানে দেওয়া আছে ওয়েবসাইটে। তারপর দেখো এখানে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ফুল সিলেবাসের এক্সামগুলো দেওয়া আছে, ফিজিক্স ফার্স্ট পার্ট, কেমিস্ট্রি ফার্স্ট পার্টের ফুল সিলেবাসের এক্সামগুলো দেওয়া আছে। এখানে প্রত্যেকটা এক্সাম 60 থেকে 70 মার্ক, প্রত্যেকটা এক্সাম 60 থেকে 70টা করে এমসিকিউ দেওয়া আছে এবং সবগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ। কেউ যদি এমসিকিউগুলো বারবার প্র্যাকটিস করে দাও, বারবার এক্সাম দাও, নির্দিষ্ট সময়ের মধ্যে নেগেটিভ মার্কিং কন্ট্রোলে আনো, ভাই তোমার কি লাগে, এক্সামগুলো মাস্ট দিতে হবে। আর যেহেতু প্রশ্নগুলো সবগুলো ইম্পর্টেন্ট, আর এরপরেও কি আমরা অনুশীলনের এক্সাম রাখবো, প্রশ্ন ব্যাংকের এক্সামও তুমি এখান থেকে দিতে পারবা। দেখো রসায়ন প্রথম দিতে পারো, সবগুলো এক্সাম দেওয়া আছে। ইংলিশের প্রায় 20টা টপিকের উপরে আমাদের এক্সাম দেওয়া আছে, যেগুলো জাবি ডি এর জন্য ইম্পর্টেন্ট। এরপরে বাংলা অ্যাড করা হবে, আইকিউ অ্যাড করা হবে। দেখো আমাদের কি কি পড়া লাগবে সেটা একটু তোমাদের লিস্ট করে দিই। প্রথম কথা হচ্ছে প্রশ্ন ব্যাংকটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে। মেন বই তুমি এখন পুরোটা পড়ে ফেলতে পারবা না, তো টপিক অ্যানালাইসিস, রসায়নে কিছু সিলেক্টেড টপিক পড়লেই তুমি এখান থেকে কভার করতে পারবা রসায়ন। ঠিক আছে, রসায়নে কিছু সিলেক্টেড টপিক পড়লেই তোমার এখানে কভার হয়ে যাবে। তো সিলেক্টেড টপিকগুলো কিন্তু আমরা জাবি ডিতে দিয়ে রাখছি গুরুত্বপূর্ণ টপিক। আরো কিছু টপিক অ্যানালাইসিস আমরা 15 তারিখ থেকে দিব, 15 তারিখের পর থেকে। ঠিক আছে, তো যারা ভর্তি হওয়া দ্রুত হয়ে যাও। আর অনুশীলনের প্রশ্নগুলো তোমাকে মাস্ট সলভ করতে হবে। মেন বইটা কিভাবে পড়বা, মেন বই পড়তে হবে। যদি জাবিডিতে ভালো করতে চাও, মেন বই ছাড়া তুমি এখানে ভালো করার কোনো চান্স নাই, কারণ এখানে সবচেয়ে বেশি কম্পিটিশন হয় এবং একটা সিটের জন্য 300 জন শিক্ষার্থী কিন্তু লড়াই করে। তার মানে বুঝতেছো 300 জনকে তোমাকে পিছিয়ে ফেলাইতে হবে।
তো মেন বইয়ের কনসেপ্ট তোমার মাথায় রাখতে হবে। তো তুমি যদি এখানে হাজারি নাকসারের বইটা পড়ো তাহলে তো কভার হয়ে যাবে, একটা বই ফলো করো, ঠিক আছে? হাজারি নাকসারের বই একটা বই ভালো করে ফলো করো, একটা বইয়ের উপরে সম্পূর্ণ তুমি নখদর্পণে রাখো, দেখবে যে কভার হয়ে গেছে। তো মেন বইটা টপিক অ্যানালাইসিস করো, যে সকল টপিকগুলো আসে না অন্যান্য ভার্সিটিতে ওই সকল টপিকগুলো মেইন বই থেকে তুমি কনসেপ্ট ক্লিয়ার করে নাও। এরপরে যেটা করতে হবে, অনুশীলনের প্রশ্নগুলো মাস্ট, অনুশীলনের প্রশ্নগুলো মাস্ট। অনুশীলনের প্রশ্নগুলো বিভিন্ন বইয়ের অনুশীলনের প্রশ্নগুলো আমরা পিডিএফ এখানে দিয়ে দিব, যাদের কাছে নাই অন্যান্য বইয়ের চেষ্টা করবা অনুশীলনের প্রশ্নগুলো মাস্ট সলভ করা। এরপরে যাবি ডি এর প্রশ্ন ব্যাংকটা সলভ করা। আর যদি কারো হাতে সময় থাকে তো তুমি এখানে ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা সলভ করো। ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা যদি তোমার হাতে সময় থাকে এবং তুমি যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রেও তোমার এখানে কাজে লাগবে। তো এইভাবে যদি পড়ো দেখবা যে রসায়নে তুমি 20+ কমন পেয়ে যাবা। হয়তো 4টা প্রশ্ন তোমার একটু আনকমন আসবে, একটু কঠিন আসবে, বাট 20টার মতো তুমি অ্যান্সার করে আসতে পারবা। যদি এখানে হ্যান্ড ক্যালকুলেশনগুলো কিন্তু মাস্ট রাখতে হবে, ঠিক আছে? যেহেতু ম্যাথগুলো আসে না ওগুলা কিন্তু হাতে ক্যালকুলেশন করা একটু টাফ হয়ে যায়, আর সময়ও কিন্তু কম। তো অবশ্যই তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে হ্যান্ড ক্যালকুলেশনগুলো মাথায় রাখতে হবে। তো এর জন্য আমি বলতেছি যে এক্সামগুলো দাও, কারণ যেহেতু এখানে অল্প সময়ের মধ্যে তুমি প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছ, এখানে সকল অধ্যায়ের এক্সাম তুমি সলভ সহ পাচ্ছ, সলভ দেখে তোমার ভুলটা ঠিক করে নিতে পারবা। আর এক্সামগুলো যতবার খুশি তুমি দিতে পারবা। অনুশীলনের এক্সাম পাবা, প্রশ্ন ব্যাংকের উপরে আনলিমিটেড এক্সাম পাবা। দেখো একই সাথে তুমি অধ্যায়ভিত্তিক এক্সাম পাচ্ছ, তারপরেও আবার অনুশীলনের এক্সামগুলো তুমি দিতে পারবা। ফিজিক্স, কেমিস্ট্রি, সরি ফিজিক্সও তোমাদের আসবে না, কেমিস্ট্রি এবং বায়োলজি অনুশীলনের এক্সামগুলো তুমি দিতে পারবা। আইকিউর উপর আমাদের ক্লাস দেওয়া আছে ইম্পর্টেন্ট, এগুলা ক্লাস করে তুমি অনেকটা বুঝতে পারবা আইকিউটা, ঠিক আছে? আইডিয়া পাবা। পুরো তোমার টপিক অ্যানালাইসিস তো পাবাই, আর প্রয়োজনীয় পিডিএফ গুলো, যে পিডিএফ যেগুলো আছে আমাদের প্রশ্ন ব্যাংকের পিডিএফ, ঠিক আছে? তারপর মেইন বইয়ের যে অনুশীলনী এগুলো আছে যেগুলো তোমাদের কাছে নাই, তো অনুশীলনী এগুলো প্রশ্ন ব্যাংক এগুলো একটু ভালো করে দেখবা। আর এখান থেকে তোমরা বায়োলজির জন্য তো বলছিলাম, বায়োলজির জন্য মেডিকেল প্রশ্নগুলো দেখবা, আর রসায়নের জন্য ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা দেখবা এক্সট্রা ভাবে। তো এগুলাই মূলত ছিল আমাদের রসায়ন প্রিপারেশন। তো রসায়নে যারা কনফিউশন ছিল আশা করি এইভাবে পড়ো, এই যে অধ্যায়গুলো দেখলাম এগুলো পড়ো, যে টপিকগুলো তোমাদের বললাম ভিডিওতে এই টপিকগুলো ভালো করে পড়ো, ইনশাল্লাহ কভার পেয়ে যাবে। আর এটার পিডিএফ, এটার যে পিডিএফটা এটা আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব। তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল নাই তারা যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তাহলে তোমরা এখান থেকে দিতে পারবে। এভাবেই অ্যানোট করাই দিয়ে দিব যেন তোমরা সুবিধা হয়, এখানে দাগানো যেভাবে আছে এভাবে তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? তাহলে তোমরা একটু ক্লিয়ার করতে পারবে, এখানে টপিকগুলো লেখা আছে, ঠিক আছে? আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, লিংক দিয়ে আসছি আর কমেন্ট সেকশনে, সেখান থেকে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? তাহলে পিডিএফটা পাবা। তো ভালো থাকো সবাই, পরবর্তীতে কোন ইংলিশ চাচ্ছ, বাংলা চাচ্ছ নাকি আইকিউ চাচ্ছ সেটা জানো, ঠিক আছে? আমরা সেটা দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ। আর যারা এক্সাম আছে ভর্তি হবা আমাদের এই যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলেই তোমরা